আসসালামু আলাইকুম। এইচএসসি প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনদের জন্য আজকে ইংরেজির একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। সেই অংশটার নাম হচ্ছে রিয়ারেঞ্জ। আপনাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় রিয়ারেঞ্জ থেকে একটা প্রশ্ন আসে এবং এই প্রশ্নে অনেকের নাম্বার কাটা যায়। কেন? সিকোয়েন্সটা ধরে রাখতে পারেন না, সিকোয়েন্স গড়মের কারণে আপনাদের নাম্বারটা কাটা যায়। এখন কিভাবে ইংরেজি প্রথম পত্রে রিয়ারেঞ্জে আপনারা ভালো নাম্বার তুলতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, রিয়ারেঞ্জ পরীক্ষায় যে কয় ধরনের রিয়ারেঞ্জ আসে সেগুলোকে আপনি মোটামুটি 4 ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে জীবনী বলতে জীবনীমূলক হতে পারে, জীবনীমূলক অর্থাৎ কোন একজন ব্যক্তি জীবনী নিয়ে রিয়ারেঞ্জ আসতে পারে, কোন একজন ব্যক্তি জীবনী নিয়ে রিয়ারেঞ্জ আসতে পারে। গল্প বলতে বেশিরভাগ ক্ষেত্রে নৈতিক গল্পগুলোই আসে, মোরাল স্টোরিগুলোই আসে। সাম্প্রতিক কালে কোনো ঘটনা নিয়ে আপনার কি মাঝে মধ্যে রিয়ারেঞ্জ আসতে পারে। তারপর হচ্ছে ঐতিহাসিক কোনো ঘটনা নিয়েও রিয়ারেঞ্জ আসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে জীবনীমূলক বলতে কোনো একজন মহৎ ব্যক্তির, বিশেষ করে কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, চিকিৎসাবিদ অথবা বেশিরভাগ ক্ষেত্রে মহৎ কোনো অবদান আছে এরকম ব্যক্তিদের জীবনী নিয়ে একটা রিয়ারেঞ্জ আপনাদেরকে দিয়ে দেয়। যখন আপনারা পরীক্ষা দেখবেন রিয়ারেঞ্জ বলতে বেশিরভাগ ক্ষেত্রে হয় জীবনীমূলক রিয়ারেঞ্জ গুলো আসে অথবা গল্প কেন্দ্রিক, মোরাল স্টোরি কেন্দ্রিক রিয়ারেঞ্জ গুলো আসে। এই দুইটা বেশিরভাগ ক্ষেত্রে এই দুই ধরনের রিয়ারেঞ্জ আসে। বাকি দুই ধরনের রিয়ারেঞ্জ আসে না যে তা না, কিন্তু আসে তবে এই দুই ধরনের আপনি বেশি দেখবেন। আসেন জীবনীমূলক অর্থাৎ ব্যক্তি জীবনীমূলক, আবার বলছি ব্যক্তি জীবনীমূলক। এই ধরনের রিয়ারেঞ্জ আসলে প্রথমে আপনি খেয়াল রাখবেন যে ওই ব্যক্তির পরিচয় কোন জায়গায় দেওয়া আছে। যেখানে দেওয়া থাকবে সেটা হবে প্রথম সেন্টেন্স। রিয়ারেঞ্জের প্রথম সেন্টেন্স হবে কোন একজন ব্যক্তির পরিচয়। এরপর আসবে জন্মসাল, ওই ব্যক্তি কবে জন্মগ্রহণ করেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিচয় আর জন্মসাল কমা দিয়ে দুইটা ক্লজ দিয়ে একই বাক্যে অ্যাডজাস্ট করে দেয়। অর্থাৎ দুইটা ক্লজ, জন্মসাল পরিচয় দিয়ে একটা ক্লজ দেয় আর একটা ক্লজ দিয়ে জন্মসাল দিয়ে, দুইটা একসাথে করে আপনার কি একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসে। অনেক ক্ষেত্রে এটা করে। তো সেক্ষেত্রে ওই 2 নম্বরটা প্রথম লাইন হতে পারে। আমি আরো ক্লিয়ার করে বলি। প্রথমে পরিচয়, ধর কাজী নজরুল ইসলাম কে? বাংলাদেশের জাতীয় কবি। প্রথমে তার একটা পরিচয় দিতে পারে, তারপর তার জন্মসাল 1899 এটাও দিতে পারে। অথবা দুইটা মিলে একসাথে দিতে পারে যে কাজী নজরুল ইসলাম দ্য ন্যাশনাল পয়েন্ট অফ বাংলাদেশ, একটা ক্লজ, ওয়াজ বোর্ন ইন 1899 আর একটা ক্লজ। অথবা অর্থাৎ এই দুইটা মিলে তার পরিচয় আর জন্মসাল একই বাক্যে নিয়ে আসতে পারে। অর্থাৎ তখন আপনার প্রথম লাইন হবে ওইটাই। এরপর পরিবার, যদি তার কোনো পারিবারিক তথ্য থাকে তাহলে ওইটা আনবেন, আর না থাকলে আসবে না। এরপরে শিক্ষা জীবন অথবা তার শৈশব জীবন, নিয়ে যে লাইনগুলো থাকবে এগুলো আসবে তারপরে। অনেক সময় পরিবার, আমি আবার বলি, পরিচয়, জন্মসাল, পরিবার, শিক্ষা জীবন। অনেক সময় পরিবার সম্পর্কে তথ্য থাকতেও পারে, পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য নাও থাকতে পারে। না থাকলে আনবেন না, থাকলে আনবেন। যদি প্রশ্নতেই না আনে তা আপনি কোনখান থেকে আনবেন। তারপর হচ্ছে যে কর্মজীবন, শিক্ষা জীবনের পরে তার কর্মজীবন নিয়ে যা আলোচনাগুলো, তার কর্মজীবন, তার বিবাহ, আমি এখানে লিখতে ভুলে গেছি, তার বিবাহ। অনেক সময় অনেকে বিবাহর সব সালটাও দেওয়া থাকে, তারিখ পর্যন্ত দেওয়া থাকে, অনেকে দেওয়া থাকে না। থাকলে আনবেন, না থাকলে আপনি কোনখান থেকে আনবেন। তারপর জীবন উল্লেখযোগ্য ঘটনা সমূহ অথবা তার উল্লেখযোগ্য কীর্তি সমূহ, এগুলো আসবে তারপরে। তারপর আসবে জীবন উল্লেখযোগ্য ঘটনা সমূহ, তার জীবনে কোনো উল্লেখযোগ্য ঘটনা আছে কিনা। তারপরে অবদান, তিনি কোন ক্ষেত্রে অবদান রেখেছেন। অনেক সময় দেখা যায় যে এই অবদানটা প্রথম লাইনের মধ্যে বলে দেয় যে এই অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। অনেক সময় এটা প্রথম দিকেও নিয়ে আসে
যদি বলে যে অমুক ব্যক্তি তার অমুক অবদানের জন্য অমুক ভাবে পরিচিত, প্রথম লাইনে দিয়ে দেয়, তাহলে আলাদা। কিন্তু অবদান বলতে তার কয়েকটা কীর্তিকে বোঝাচ্ছে, তার এই কীর্তি, ওই কীর্তি, ওই কীর্তি, এগুলো কিন্তু রাষ্ট্রের দিকে থাকে। হ্যাঁ, রাষ্ট্রের দিকে থাকে অথবা মাঝের দিকে থাকে। তাহলে যে পুরস্কার অথবা সম্মাননা, তিনি কোনো পুরস্কার পেয়েছেন কিনা, তিনি কোনো সম্মাননা পেয়েছেন কিনা, যেমন বিভিন্ন কবি সাহিত্যিকরা অনেক পুরস্কার, অনেক সম্মাননা পেয়ে থাকেন, সেগুলো নিয়ে রিয়ালিতে থাকে। তারপর তার মৃত্যু, তারপর তার মৃত্যু, তারপর তার মৃত্যু, মৃত্যু দিয়ে অনেক সময় রিয়ালিটা শেষ হয়ে যায়। এরপরে যদি কোনো মরণোত্তর সংবর্ধনা তাকে দেওয়া হয়, তাহলে এটা প্রশ্ন থাকবে, থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে এটা সবার লাস্টে আসবে। অনেক সময় দেখা যায় জন্ম দিয়ে শুরু, মৃত্যু দিয়ে শেষ, মাঝখানে এই কাহিনীগুলো যেভাবে বললাম সেভাবে মনে রাখবেন। অর্থাৎ প্রথমে পরিচয়, তারপর জন্মসাল। পরিচয় জন্মসাল একই সাথে থাকতে পারে, তখন একটা দেয়। তারপর হচ্ছে পরিবার, পারিবারিক টুকরো থাকলে আনবেন, না থাকলে আনবেন না। শিক্ষা জীবন থাকলে, যদি থাকে তাহলে আনবেন, না থাকলে প্রশ্নে যেটা থাকবে না সেটা আপনি কোনখান থেকে আনবেন, প্রশ্নে থাকলে এই সিকোয়েন্স মেনটেন করবেন। কর্মজীবন, তারপর আসবে উল্লেখযোগ্য ঘটনা, তারপর আসবে অবদান। অনেক সময় উল্লেখযোগ্য ঘটনা থাকতেও পারে, নাও থাকতে পারে, ডাইরেক্ট অবদানগুলো দিয়ে দেয়। পুরস্কার, সম্মাননা, তারপর মৃত্যু, তারপর মরণোত্তর সম্বর্ধনা। এটা ছিল জীবনীমূলক যে রিয়াল সেটা আলোচনা। এবার আসেন গল্প। গল্প বলতে বিভিন্ন নৈতিক গল্পগুলো দিয়ে দেয়, মোরাল স্টোরিগুলো দিয়ে দেয়। তো সেই সব ক্ষেত্রে আপনি কি রাখবেন? প্রথমে সূচনা। সূচনার মধ্যে আপনি গল্পটা কাকে নিয়ে, অথবা গল্পটা কে বলছে, গল্পটা কে বলছে, কাকে নিয়ে, সেটা সূচনা। তারপর যে ঘটনা প্রবাহ, আপনি দেখবেন গল্পগুলো নিজে রিয়ালিটিগুলো আছে, এগুলো মূলত সহজ, একদম সহজই। আপনি একটা পর একটা ঘটনা আপনি কিন্তু বুঝতে পারবেন। যেমন হেয়ার অ্যান্ড টর্টয়েস, হ্যাঁ, আপনি হেয়ার অ্যান্ড টর্টয়েসের স্টোরিটা কিন্তু আপনি জানেন, তা আপনি কিন্তু ঘটনা প্রবাহ একটা পর একটা নিয়ে আসতে পারবেন, একটা পর একটা নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তারপর আপনি মনে করেন যে এর থেকে তখন রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডারম্যান, এটার স্টোরি আপনি জানেন, ওটার ঘটনা প্রভাব একটা একটা নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো বিভিন্ন যে ঘটনাগুলো, এগুলো একটা গল্প, গল্পের ঘটনাগুলো আপনি একটা একটা নিয়ে আসতে পারবেন। তারপর ওই যে আপনার বানরের কাছে যে রুটি ভাগ করতে যায় ইঁদুর, হ্যাঁ, মানকি অ্যান্ড দ্য রেড, তারপর লায়ন অ্যান্ড দ্য মাউস, ঠিক আছে, এই গল্পগুলো আপনি জানেন, এগুলো ঘটনা। তারপরে অ্যান অনেস্ট উডকাটার, অ্যান অনেস্ট উডকাটার, এই গল্পগুলো আপনি জানেন, ঠিক আছে, এগুলো আপনি চাইলে পারবেন। তারপর এগুলো ঘটনা প্রবাহ আপনি এমনিতে পারবেন, আর রাষ্ট্র উপসংখ্যান শেষ, এগুলো খুবই সহজ। আবার সাম্প্রতিক ঘটনা, সাম্প্রতিক ঘটনা বলতে যেমন যেমন আপনি বলেন করোনা ভাইরাস, করোনা ভাইরাস ওই সাম্প্রতিক ঘটনা, এখন আর সাম্প্রতিক নাই, এখন আর সাম্প্রতিক নাই, অতি সাম্প্রতিক না, তবে কয়েক বছরের মধ্যে চিন্তা করে সাম্প্রতিক আনা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার মনে করেন যে পদ্মা সেতু, মেট্রো রেল, তারপর মনে করেন যে আপনার 24-এ ছাত্রদের গণ অভ্যুত্থান, হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এগুলো হচ্ছে যে সাম্প্রতিক ঘটনা। এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে, যেমন আপনার সূচনা অথবা সূত্রপাত, যেমন 24-এর যে গণ অভ্যুত্থানটা, এটা নিয়ে যদি কোনো, এটা সাম্প্রতিক ঘটনা, সাম্প্রতিক ঘটনা, এটা নিয়ে আপনার রিয়ালিটি আসলে আপনি প্রথমে এটা সূত্রপাত কিভাবে হয়েছে, সূচনা কিভাবে হয়েছে সেটা, তারপর আপনার এটার সুবিধাগুলো কি অথবা অসুবিধাগুলো কি, অর্থাৎ এটা সুবিধা অসুবিধা থাকতে পারে। যেমন আন্দোলনের ক্ষেত্রে সুবিধা অসুবিধার থেকেও ইতিবাচক দিক, নেতিবাচক দিক বলা যায়। হ্যাঁ, সুবিধা অসুবিধা কৃষির ক্ষেত্রে হয়, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে। যেমন মনে করেন পদ্মা সেতু, পদ্মা সেতু বলে প্রথমে সূচনা আসবে, তারপর সুবিধা অথবা অসুবিধা। পদ্মা সেতুর কারণে আমাদের কি সুবিধা হয়েছে, কি অসুবিধা হয়েছে, বস্তু হলে সুবিধা অসুবিধা। আর যদি কোনো আন্দোলন হয়, তারা আন্দোলনের ইতিবাচক আর নেতিবাচক এই দিকগুলো। তারপর হচ্ছে বর্তমান প্রক্রিয়া অথবা সমাধান। এটা মানে কি, ধরেন যদি পদ্মা সেতু হয়, তাহলে পদ্মা সেতুতে বর্তমান প্রক্রিয়া অথবা অবস্থা বলতে পারেন। বর্তমান প্রক্রিয়া না বলে অবস্থা বলতে সবাই বুঝছেন। বর্তমান অবস্থা কোন অবস্থা আছে পদ্মা সেতুটা, এটা। আর যদি কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা করা হয়, তাহলে যেমন করোনা ভাইরাস নিয়ে আলোচনা করা হচ্ছে, করোনা ভাইরাস এটা একটা সমস্যা, এই সমস্যার সমাধানটা কিভাবে করা হচ্ছে, এই সমস্যার সমাধান অথবা এই সমস্যার বর্তমান অবস্থা কি, করোনা ভাইরাসের বর্তমান অবস্থা কি, করোনা ভাইরাস সমস্যার সমাধানটা কিভাবে করবে, আর করা হচ্ছে রাষ্ট্র হচ্ছে উপসংহার, রাষ্ট্র হচ্ছে উপসংহার। আবার বলছি, কোন একটা বস্তু নিয়ে বললে সেখানে প্রথমে সূচনা, তারপর সুবিধা অসুবিধা, তারপর হবে যে বর্তমান অবস্থা অথবা সমাধান, তারপর উপসংহার। আর যদি কোনো আন্দোলন কেন্দ্রিক প্রশ্ন আসে, কোনো আন্দোলন কেন্দ্রিক প্রশ্ন আসে, তখন আপনার ওইখানে প্রথমে সূচনা,
তারপর সুবিধা অথবা অসুবিধা সুবিধা অথবা অসুবিধার জায়গায় ইতিবাচক অথবা নেতিবাচক, ইতিবাচক অথবা নেতিবাচক। তারপর ওই আন্দোলনের বর্তমান অবস্থা কি, তারা কি আন্দোলনে পরাজিত হয়েছে নাকি জয়ী হয়েছে, নাকি আন্দোলনটা এখনো চলমান, সেটা তারপর এই সমাধানটা কি সেটা, তারপর হচ্ছে উপসংহার, তারপর হচ্ছে উপসংহার। এখন বলতে পারেন আপনি গণ অভ্যুত্থানের কথা বলছেন, এটা সাম্প্রতিক, তাহলে আপনার 69 গণ অভ্যুত্থান এটা কি সাম্প্রতিক? না না না, আন্দোলন বলতে দেখেন 69 গণ অভ্যুত্থান এটাও একটা আন্দোলন, 24 গণ অভ্যুত্থান এটাও একটা আন্দোলন। কিন্তু দুইটা আন্দোলনের মধ্যে 24-এরটা হচ্ছে অতি সাম্প্রতিক, কিছুদিন আগে। তাই সেটা রিয়ালিটি যদি আসে সেটাকে আমি ঐতিহাসিক ঘটনা না ধরে বর্তমানে সাম্প্রতিক ঘটনা হিসেবে ধরে নিব। এটা কোনো একটা সময় গিয়ে এটাকে ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচনা করা হতে পারে, হবে ইনশাআল্লাহ। তবে বর্তমানে আমরা অতি সাম্প্রতিক ঘটনার মধ্যে আমি কি 1924 গণ অভ্যুত্থানটাকে রাখছি। এবার একটা ঐতিহাসিক ঘটনা 69 গণ অভ্যুত্থান, এটা ঐতিহাসিক ঘটনা। 71 মুক্তিযুদ্ধ, এটা ঐতিহাসিক ঘটনা। প্রথম বিশ্বযুদ্ধ, এটা ঐতিহাসিক ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা ঐতিহাসিক ঘটনা। তারপর আপনার রুশ বিপ্লব, এটা ঐতিহাসিক ঘটনা। ফরাসি বিপ্লব, এটা ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাগুলো নিয়ে আপনার রিয়ালিটি আসতে পারেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা তো আপনারা সবাই জানেন, এটা ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ, তো যেমন সূচনা, প্রথমে ধর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা রিয়ালিটি আসছে, এই সূচনাটা কি, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাখ্যা অথবা আপনার ধারাবাহিক ঘটনা প্রবাহ। ব্যাখ্যা বলতে এখানে ধারাবাহিক ঘটনা প্রবাহের ব্যাখ্যা বলছি। ধারাবাহিক ঘটনা প্রবাহ, ব্যাখ্যা না বলে আমি ধারাবাহিক ঘটনা প্রবাহ বলছি। ধারাবাহিক, আমি ব্যাখ্যা যদিও লিখেছি তাও আমি কি আপনাদের বোঝার সাথে ধারাবাহিক ঘটনা রেখে দিলাম। তারপর হচ্ছে আপনার ভালো অথবা খারাপ দিকে চাইতো আমি ইতিবাচক লিখি। ইতিবাচক আর নেতিবাচক অথবা নেতিবাচক, অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিবাচক দিক কি ছিল, নেতিবাচক দিক কি ছিল। যেমন ইতিবাচক দিক ছিল যে কি, ধরুন আমাদের মুক্তিযোদ্ধারা আশা হারায় নেই, তারা অনেকে শহীদ হওয়ার পরেও, অনেকে পঙ্গু হওয়ার পরেও, অনেকে হাত হারানোর পরে, পা হারানোর পরেও, অনেকে মা হারানো, বাবা হারানো, ভাই হারানো, বোন হারানোর পরেও, অনেক কিছু হারানোর পরেও আশা হারায় নেই, এটা ইতিবাচক দিক। এবং শেষ পর্যন্ত আমরা যুদ্ধে জয়ী হয়েছি। আর নেতিবাচক দিক কি, নেতিবাচক দিক হচ্ছে পাকিস্তানি সেনাদের বর্বরতা, পাকিস্তানি সেনাদের শোষণ, পাকিস্তানি সেনাদের নির্যাতন, অপারেশন সার্চলাইট থেকে শুরু করে পরবর্তীতে যত নির্যাতন হয়েছে সবগুলো এই মুক্তিযুদ্ধে আমাদের জন্য নেতিবাচক ভূমিকা পালন করেছে। পাকিস্তান সেনাবাহিনী প্লাস রাজাকার আল-বদর তারা মিলে যে আমাদের বিপক্ষে যত কার্যক্রম করেছেন এগুলো সবগুলো আমাদের জন্য নেতিবাচক দিক। অর্থাৎ ঐতিহাসিক ঘটনার ইতিবাচক দিক কি, নেতিবাচক দিক কি, এটাও বোঝা গেল। সর্বশেষ ফলাফল, এই ঐতিহাসিক ঘটনার ফলাফলটা কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফলাফলটা কি। আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের পরে আমরা মুক্তি লাভ করলাম, আমরা সর্বশেষ বিজয় অর্জন করলাম, স্বাধীনতা লাভ করলাম। এটা হচ্ছে ফলাফল। তো রিয়ালিটির ক্ষেত্রে এই সিকোয়েন্স গুলো আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি আশা করি ভালো একটা নাম্বার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাবেন। আরেকটা কথা বলি ভাই, আমার থেকে 1000 গুণ ভালো বুঝায় এরকম অনেক ভাইয়া আছেন, এরকম অনেক আপু আছেন। হ্যাঁ, আমার থেকে অনেক ভালো বুঝায়, ঠিক আছে। আমি ছোটখাটো একজন মানুষ, সাধারণ একজন মানুষ, ঠিক আছে। আমি আমার সাধারণ জ্ঞানে আমি যতটুকু জ্ঞান আছে ততটুকুর আলোকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করলাম। আমি আমার জ্ঞানের আলোকে সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। ক্লাসটা কেমন লাগলো, ক্লাস না মূলত আলোচনাটা কেমন লাগলো সেটা কমেন্টে জানালে অনেক বেশি খুশি হব, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। যদি কোথাও কোনো ভুল করে থাকি সেগুলো শুধরে দিলেও কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।